হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কি সাহস দেখো, এই কটা দিন থেকে তো একদম তাপপ্রবাহ চলছে, রোদে কেউ বেরোতে পারছে না, অথচ এই রোদ্রে আমি দুপুরবেলাতেই ঘুরতে বেরাই। না, ঘুরতে বেড়াই বললে ভুল হবে, আমার কাজের জন্য ওই সপ্তাহখানেক থেকে আমি করিমপুর যাচ্ছি। আমাদের ডোমকল থেকে, মানে আমার বাড়ি থেকে করিমপুর প্রায় 22 কিলোমিটার মতো রাস্তা। হ্যাঁ, 22 কিলোমিটার, 22-24 অ্যাপ্রক্স এরকম হবে। তো এই রোদ্রে মানে কি বলবো, রীতিমতো যেতে যেতে আমার মনে হয় যে আমি আগুনের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকমটা মনে হয়। এবার না গেলেও কোনো উপায় নেই। কেন যাচ্ছি আগে সেটা বলে দিই। সেটা হচ্ছে আমি কলকা ক্লাসে ভর্তি হয়েছি, কলকা শিখছি। এখন বাজে 12টা 10, বাইরে প্রচন্ড রোদ, বুঝতেই পারছো, বলার কিছু নেই। এখন এই রোদ্রে আমাকে বেরোতে হবে, ওটা আর কিছু করার নেই। আর হ্যাঁ, এখন সকাল 7টা-8টা বাজতে বাজতে একদম পুরো রোদ উঠে যায়। এবার আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন তোমাদের বললাম যে 12টা বাজে, মানে 12টা থেকে 1টা পর্যন্ত আমাকে রাস্তাতেই থাকতে হবে, যেহেতু আমার বাড়ি থেকে করিমপুরের ডিস্টেন্স অনেকটাই দূর, মানে 45 কি 50 মিনিট মতো লাগে। তাহলে বুঝতে পারছো কতটা দূর আমাকে যেতে হবে রোদ্রের মধ্যে। এবার বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু আমি লিওর খোঁজটা একবার করে নিই, বাড়ি থেকে বেরোনোর সময়ও নিই, বেরোনোর মানে বাড়িতে আসার পরেও নিই। এবার খোঁজ নিতে গিয়ে দেখি ও আবার বাক্সের তলায় শুয়ে থাকে। হ্যাঁ, ওর এখন গরমের সময় ফেভারিট জায়গা হচ্ছে ওইটাই। আমাদের উঠোনে একটা বাক্স আছে, ওটার তলায় শুয়ে থাকে, মানে ওটা ঠান্ডা জায়গা তো। মাঝে মধ্যে তো শোয়ার স্টাইল দেখে আমরা হাসিতে একদম গড়াগড়ি খেয়ে যাই, বাট ওকে দেখে বোঝা গেল যে ও বাড়ির পোষ্য একটা। মনে হচ্ছে যে বাইরের কোথাকার জঙ্গলের হয়তো আমি বেড়াল ধরে নিয়ে এসেছি, মানে এত গায়ে নোংরা হয়ে যায়, যেখানে সেখানে শুয়ে যায় ওরা। বিশেষ করে আমি লিওর কথা বলছি। তো ফাইনালি রোদে পুড়তে পুড়তে ক্লাসে এসে হাজির হয়েছি। ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে স্টুডেন্ট। আর আমাদের ম্যাডামকে দেখে বুঝতেই পারবে না কোনটা আমাদের ম্যাডামকে শেখাচ্ছে। ওই যে ব্ল্যাক কালারের যে কুর্তি পরেছিল, ওর নাম হচ্ছে পর্ণা, ওই শেখাচ্ছে, আর ওর বাড়ি হচ্ছে পলাশিপাড়া। তো ক্লাস করার পর প্রায় 5টা নাগাদ আমি মাসির বাড়িতে এসেছিলাম। আর এই যে পুচকে ভাইটাকে দেখছো, এটা কোন ভাই বলো তো? ওই যে কিছুদিন আগে আমি যে কলকাতায় থেকে আসলাম প্রায় 3-4 দিন মতো হসপিটালের বাইরে, ঠান্ডার মধ্যে রাত কাটিয়ে এসেছি শুধুমাত্র এই ভাইয়ের জন্যই। হ্যাঁ, এই ভাইটা অসুস্থ ছিল, এখন খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে তোমরা একটু আশীর্বাদ করো যেন আরও সুস্থ থাকে, ভালো থাকে, এটাই প্রার্থনা করো। তো ভাইকে তো, মানে ভাইয়ের জন্য অতদিন আমি হসপিটালে থেকে এসেছি ঠিকই, কিন্তু ভাইকে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। হসপিটালে থাকাকালীন ভাইকে তো আমি একদিনের জন্য দেখতে পাইনি, মানে কেউই দেখতে পাইনি। আমার পাশে বিছানার ওপর যে মাসিটা বসে আছে, ওই মাসির ছেলে হচ্ছে ওইটা। এই মাসির বাড়ি হচ্ছে হাবড়ায়, মানে স্বর্ণালীদের বাড়ির ওখানে। আর নিচে যে ছোটো মাসিটা যেটা বসে আছে, ওটা হচ্ছে ছোট মাসি। তোমরা কি জানো ছোটো মাসি আমার থেকে কত বছরের বড়? ছোটো মাসি আমার থেকে 3 বছরের বড়, 3-3.5 বছর হবে, খুব একটা বেশি বড় না কিন্তু। তো ছোটো মাসির বাড়ি আমি যাওয়ার পর এই যে ভাইকে দেখতে পাচ্ছ, ভাই আবার বললো যে দিদি আমি তোর সাথে যাবো। তো আমি বললাম চল, এতে আবার বলার কি আছে, এর আগের বার এসেছিলো বলেছিলাম, তখন সময় হয়েছিল না, ওর তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলো। তাই ভাইকে আমি সাথে করে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। আর বাড়ি যাওয়ার আগেই টুকটাক মা বলেছিল যা যা নিয়ে যেতে, সেইগুলো এখন বাজার করছি, এগুলো বাজার করে নিয়ে তারপর বাড়ি চলে যাব। তো এইমাত্র বাড়ি আসলাম, এখন পুরো 8টা বাজে, একটু দেরি হয়ে গেল। এসেছি অনেকক্ষণ আগে, বার বাজারে টুকটাক কাজ ছিল, মায়ের ওষুধ নিলাম, মিষ্টির দোকানে মিষ্টি নিলাম, তো মানে টুকটাক এরকম অনেক কাজই ছিল। ঘুরে এইমাত্র বাড়ি আসলাম, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। তো এসেই জল দেশটা পেয়েছে, তো ভাবলাম জল খাওয়ার আগে যে ক্ষীরমালাইটা নিয়ে আসলাম ওটা খাই। আমি এদিকে খাচ্ছি, ভাই ওদিকে খাচ্ছে। এই তোর গালগুলো তো চকচক করছে রে ভাই। আরে বা, আমার থেকে চকচক করছে তোর গাল। আর ছোট ভাই একদম প্রিয়াংশুর মতোই হয়েছে। হ্যাঁ, ছোট ভাই বলতে ওর ভাই, মানে আমি যে কলকাতায় গিয়ে ওই 3-4 দিন থেকে আসলাম রাত্রিবেলায়, সেই বাইরে ঠান্ডার মধ্যে, তো ওর ভাইয়ের জন্যই। অতদিন যে আমি থেকে আসলাম হসপিটালে, ভাইকে দেখেছিলাম না, তো আজকে গিয়ে ভাইকে প্রথম দেখলাম। তো ভাইয়ের খাওয়ার মুখটুকু, মানে এইখান থেকে এই থুতনি, তারপর এই নিচের ঠোঁটটা সব প্রিয়াংশুর মতো। আমার ভাই প্লে বাটন করে মাথা খারাপ করে দিল, শুধু বলে দিদি তুই প্লে বাটন কবে পাবি, প্লে বাটন আসলে আগে আমাকে ডাকবি, আমি দেখবো, আমার দেখার খুব ইচ্ছে। প্লে বাটন, আমি সত্যি কথা বলছি, অ্যাজ এ ইউটিউবার আমার সেরকম কোনো ইয়ে নেই যে আমাকে প্লে বাটন পেতেই হবে। ঠিক আছে, আমি যদি প্লে বাটন কখনো পাই তোকে ডেকে আনবক্সিং করাবো, ঠিক আছে? তুই তো মহাদেবের বড় ভক্ত, তো মহাদেবকে একটু ডাক যেন আমার তাড়াতাড়ি প্লে বাটনটা দিয়ে দেয়, ঠিক আছে? 1 hour later. ও ঘুমাই গেছে। গ্লাসে কেন? গ্লাসেই তো খাবার কিছু খাবে? দাও তাহলে।
কাঁচের গ্লাসে। ওর গ্লাস গরম না? দুধ গরম না? ও তো ঘুমিয়ে গেছে। ও খাওয়ার সময় বললো তো, বললো পরে খাবো, তো পরে এসে দেখছি ঘুমিয়ে গেছে। প্রিয়াংশু ভাই ওটো দে মা, দুধ খেনে, দুধটা খেনে খেনে। এতটা খাবি না তো কি হয়েছে, একটু যতটা খাবি খা। ছেলেটা ঘুমিয়ে গেছিল, ওকে তুললাম শুধু শুধু। আমরাও ঘুমিয়ে যেতাম ছোটবেলায়, আমার বাবা ওই দোকান থেকে গিয়ে আমাদেরকে তুলে দুধ খাওয়াতো। বাহ ভালোই তো। আখাতে রান্না হতো, মা হলো কেটলিতে করে দুধ আখাতে বসে রাখতো, দিয়ে দাদু আসলে তারপর খেতে। বাবা তখন ওই দুধ তুলে তখন খাওয়াতো। আচ্ছা এবার শুয়ে পড়, ঘুমাসবে? আর এখন আর ঘুমাসবে না বল? না শুলে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যা। হ্যাঁ এই দুদিন থেকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট আমার খুব চোখে পড়ছে, সেটা হচ্ছে অনেকে করেছে দেখলাম কমেন্টটা, যে মুন্নার মারা যাওয়ার পর মানে মুন্নার ভাগ আমি কতটা পেয়েছি, বা মুন্নার ভাগ জমির ভাগ পাওয়া হয়ে গেছে, মানে এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আমাকে করা হয়েছে। সো আমার এটা বলার কারণ হচ্ছে আমার মাথায় ঢুকছে না ঠিক, যে হঠাৎ করে তোমাদের কি হলো, তোমরা এই কমেন্টটা কেন করছো? আমাকে কোনো ভিডিওতে বলতে শুনবে না যে মানে এই জমি জায়গার ব্যাপারে, এই ভাগাভাগির ব্যাপারে, কতটুকু পেয়েছি, কতটুকু ওরা দিয়েছে, এইসব হয়তো আমি কিচ্ছু বলিনি, তোমরা শুনবেও না। তোমরা যদি আজকে এই কমেন্টগুলো না করতে, আমি বলতামও না। আমি ঠিক সত্যিই বুঝলাম না যে এই কমেন্টগুলো তোমরা এতদিন পরে এসে কেন করছো। তো এতদিন পরে এসে যখন কমেন্টটা করেছো, তখন আমার মনে হলো যে হয়তো বলা উচিত, মনে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত। তোমরা যে কমেন্টটা করেছো সেটা যে শুধুমাত্র তোমাদের মধ্যে দু একজনের মধ্যে কোয়েশ্চেনটা এসেছে বলে করেছো সেটা ঠিক না। এই কোয়েশ্চেনের মুখোমুখি আমাকে এখন পর্যন্ত হতে হয়। ইনফ্যাক্ট কালকেই আমাকে 2-3 জন জিজ্ঞেস করলো, একটা নতুন জায়গায় গেছিলাম ওখানে জিজ্ঞেস করলো। এই সব কোয়েশ্চেনের মুখোমুখি আমাকে হরদম হতেই হয়, কেউ না কেউ আমাকে বলে। তো এইটা আমি এটা এই কোয়েশ্চেনটা আমার কাছে নতুন না, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যে আমার কোয়েশ্চেনটা আসবে, মানে ইউটিউব ফ্যামিলি থেকে যে আমার কে প্রশ্নটা ছুড়ে দেওয়া হবে, সেটা আমার ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, আমি খুব জটিলভাবে কথা বলা একদমই পছন্দ করি না, যারা আমাকে চেনো জানো তারা বুঝবে। তো খুব সহজভাবে বলতে গেলে না, আমি ওখান থেকে এখন পর্যন্ত কিচ্ছু পাইনি। কিচ্ছু পাইনি বললে ভুল হবে। যেদিন মুন্নার মাটি হয় আর কি, মুসলিমদের মধ্যে একটা ভালো নিয়ম আছে, না শুধু মুসলিম ধর্মে বললে ভুল হবে, সব ধর্মেই নিয়মটা আছে। কারণ আমার ভাই মারা গেছিল, তো ভাইয়ের বউকে সেই মুহূর্তেও কিছু না কিছু দেওয়া হয়েছিল, মানে ওর তো ফিউচারটা নষ্টই হয়ে গেছে না, যেহেতু ভাই মরে যাওয়ার কারণে। তো সেই কারণে ওর কিছু একটা করে দেওয়া হয়েছিল সেই দিনই, মানে ভাইকে পোড়ানোর আগেই সেই মীমাংসাটা হয়ে গেছিল। তো আমারও যে হয়নি সেটা কিন্তু না। মুন্নাকে যখন মাটি দিতে যাবে, মুন্নার যখন সব কাজ কর্ম কমপ্লিট, মুন্নাকে যখন নিয়ে যাবে, তখন আমাকে বলা হয়েছিল, যে আমাকে না বাবাকে বলা হয়েছিল যে এবার তো মুন্নাকে নিয়ে যেতে হবে, তো আপনার মেয়ের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তার জন্য আমাদের লোকজন আছে, আপনারা কি করবেন তাই বলুন। বাবাকে কোশ্চেনটা করা হয়েছিল, সেটা মুন্নার মামার বাড়ি থেকে আই থিঙ্ক, আমি যতদূর জানি, আমার কানে যতদূর এসছে, আমি ঠিকঠাক জানি না, সেই মুহূর্তে তো আমি ওইসবের মধ্যে ছিলাম না, তো পরে আমি শুনেছি। তো মুন্নার মামার বাড়ির থেকে হয়তো জিজ্ঞেস করেছিল যে কিছু মানে মিটিং ফিটিং করার জন্য মানুষকে বসিয়ে। তো বাবা ওখানে একটা কথা বলেনি, কারণ বাবার ওখানে না বলাটা স্বাভাবিক। বাবা এসে সরাসরি আমাকে একটা জায়গায় ডেকে নিয়ে গিয়ে বাবা আমাকে বললো যে মাম্পি, সেদিনের কথা, মাম্পি ওরা তো এই বলছে, তো কি বলবো। বাবা আমাকে জাস্ট এই কথাটাই কিন্তু বলেছিল। আমি বাবাকে বললাম যে না বাবা, কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট মুন্নাকে নিয়ে যেতে বলো, আমার কিচ্ছু লাগবে না। আমি এই কথাটাই বলেছিলাম, বাবা এক কথাতে রাজি হয়ে ওদেরকে বলেছিল ঠিক আছে নিয়ে যাও, ব্যাস এইটুকুই ছিল। সেই দিন যে হয়েছে ব্যাস, আজ পর্যন্ত এইভাবেই চলছে। সত্যি কথা বলতে হয়তো এই কথাটা তোমাদের শুনতে অকওয়ার্ড লাগবে, হয়তো অকওয়ার্ড ঠিক না, মানে বলবে যে হ্যাঁ আজকালকার মেয়েরা এরকম হয়, তুমি একটু বানিয়ে বানিয়ে বলছো বা কিছু, বা ভিডিওতে বলছো, চাইলে কে না নেবে, এরকম হয়তো বলতে পারো। যে কথাটা আমি বলবো এখন, সেটা হচ্ছে আমি এমন একটা মেয়ে না, আমার জমি জায়গার ওপর, সত্যি কথা বলছি, জমি জায়গা বলো, টাকা পয়সা বলো, আমার লোভ নেই। হ্যাঁ আমি জানি কথাটা শোনার পর অনেকেই হাসবে, বাট হাসো যাই কর, বাট এটাই সত্যি। মানে আমি চাই যে আমি যেটুকু ইনকাম করবো, আমি যেটুকু পারবো সেটুকু ব্যাস চলে গেলেই হয়ে গেল। আমি ওই ফিউচারের জন্য আমাকে এই করতে হবে, আমাকে সেই করতে হবে, আমাকে প্রচুর টাকা জমাতে হবে, আমার প্রচুর সম্পত্তি করতে হবে, আমার কোনো ওই রকম ইয়ে নেই। আমার চলাফেরা দেখে বুঝতেই পারো, যা ইনকাম করি সব উড়িয়ে দিই, এরও হচ্ছে আমার ব্যাপার।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সত্যিই কোনো লোভ নেই আমি ওর বাড়ি থেকে কি পেলাম না, ওরা আমাকে কি দিল না, আমার কিছুতেই কিছু যায় আসে না। দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। এবার কেন যায় আসবে বলো? আমি একটা কথা ভাবি, আমার এই প্ল্যাটফর্মে বলতে সত্যিই আর কোনো বাধা বিঘ্ন কিছু নেই। আমি এটা ভাবি যে যেখানে মুন্নার কিছু ছিল না সেখানে আমি তো পরের ঘরের মেয়ে, তাই না? আমি এটাই ভাবি, ব্যাস আর কিচ্ছু না। সো এগুলোই। আর এই সব ব্যাপারে প্রথম থেকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তোমাদেরকে বললাম। এবার এখানে আরও একটা কথা আসে, আমি এই কথাটা তোমাদেরকে বলি, আমি এই কথাটা বলেছিলাম এর আগে, আবারও বলছি, তোমাদেরকে মনে করিয়ে দিই, মানে এটার সাথে এটা রিলেটেড আছে আর কি। তো সেটা হচ্ছে, আমি যখন মুন্নাদের বাড়িতে যাই, মুন্না মারা যাওয়ার পর প্রথম খুব যেতাম, সপ্তাহে 2 দিন 3 দিন পর্যন্ত আমি গিয়েছি। ওর বাপি মা শুধু ফোন করে ডাকতো, এখনো যে ফোন করে ডাকে না সেটা না, এখনো ফোন করে ডাকে। কালকেই ফোন করেছিল মা, কালকেই ডাকছিল, বাট সেই মুহূর্তটাতে মানে অনেক যাওয়া হতো। তো ওই মুহূর্তটাতে অনেক যেতাম বলে আমার খুব কাছের একজন মানুষ, আমাদের মুন্নাদের বাড়ির খুব কাছের একজন মানুষ আমাকে বলেছিল গল্প করতে করতে যে মাম্পি তুমি তো এখন ওদের বাড়িতে খুব যাচ্ছ, তাহলে ওরা তো মনে মনে ভাবতেই পারে, তাই না, যে তুমি ওদের বাড়ির সম্পত্তির লোভে যাচ্ছ, সম্পত্তির জন্য যাচ্ছ যাতে তুমি ভাগটা পাও। আমি অন গড বলছি যে আমি আমার মায়ের দিব্যি কেটে বলছি, আমি জানি না দিব্যি ফিব্বি থেকে বিশ্বাস করো কিনা, বাট আমি ছোট থেকে কাটি, এখনো কাটা হয়ে যায়, মায়ের দিব্যি দিয়ে বলছি আমি ওইটা আজ পর্যন্ত ভাবি না। তো ওই কথাটা যখন আমাকে বলেছিল, ওই কথাগুলো, তখন আমি ভেবেছিলাম যে ভাই আমার মনে তো এইসব কথাগুলো কখনো আসেনি, তাহলে এর মনে কি করে আসতে পারে? আমি না প্রথমে অতটা বুঝতে পারিনি, ও যখন বলেছিল আমি কথাটা একদম ক্যাজুয়ালভাবে নিয়েছিলাম, পরে বাড়িতে এসে আমি বুঝলাম ব্যাপারটা। তখন ভাবলাম যে ও এরকম করে কেন বললো, আমি তো এর জন্য কখনো সম্পর্কদের মানে মুন্নাদের বাড়ির সাথে যে আমি সম্পর্ক এর জন্য রেখেছি সেটা তো কোনোদিন না। তো তার পরে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা এই ব্যাপার, আমাকে তোমাদের খুব কাছের লোকই এইরকম ধরনের কথা বলেছে, তো আমি আর তোমাদের বাড়িতে সেরকম আসবো না, তুমি রাগ করবে না, হ্যাঁ দরকার হলে আসবো, সম্পর্ক যেরকম থাকা সেরকম থাকবে, বাট আমি সেরকম আসবো না তোমাদের বাড়ি, কারণ আমার এই অযথা কথা শুনতে একদম ভালো লাগে না। আমি সোজাসুজি কথা বলি, সোজাসুজি কথা বলা পছন্দ করি, এবং শুনতেও পছন্দ করি সোজাসুজি কথা বলা। তো শাশুড়ি মা আমাকে বললো কেন, কি হয়েছে, কে কি বলেছে বলো আমাকে। বললাম কে কি বলেছে সেটা বলার না, আমি বলতেও চাই না, কারণ এটা বললে হয়তো ঝামেলা লেগে যেতেই পারে। তো তারপরে শাশুড়ি মা বললো যে কে কি বললো ওটা ভেবে লাভ আছে, আমরা ডাকছি তোমরা আসবে, তুমি আসবে। শাশুড়িকে ওটাই বললাম যে আমার আসতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই আসার জন্য যে এই চারিদিকে এত লোকে কথা শোনাচ্ছে আমি নাকি তোমাদের সাথে তোমাদের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এখন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক রেখেছি, এইরকম বলেছে। তো এইটা তো আমার সহ্য হবে না গো, কারণ আমি কখনোই ওই রকম মাইন্ডে তোমাদের সাথে মিশিনি। হ্যাঁ মুন্না যাওয়ার পর ও যেমন আমার হাজব্যান্ড ছিল, তোমাদেরও ছেলে ছিল, তো আমার কষ্টটাও যেমন তোমার কষ্টটাও ঠিক তেমন, হয়তো তার থেকে বেশি, কারণ তোমারও নিজের ছেলে। তো এই হচ্ছে ব্যাপার, এর বাইরে এর আগে পরে কিচ্ছু নেই, মানে জাস্ট এইটুকুই। আমি বুঝতে পারি না জমি জায়গার সম্পত্তি নিয়ে কি করবোটা কি, আজকে আছি কালকে মারাও যেতে পারি, হ্যাঁ ফিউচারের জন্য ভাবতে হবে সেটুকু ঠিক আছে, বাট ওই অন্যের নিয়ে আমার ওইটা ঠিক পোষায় না। তোমরা জানো না, এই যে আমাদের না, আমার বাবার বাড়ি জমি জায়গা তেমন কিছু নেই, আমাদের যেটুকু বাড়ি সেটুকুই, আর বাড়ি যেটুকু ফাঁকা জায়গা দেখেছো তোমরা ঘেরা, ওইটুকুই হচ্ছে আমাদের মানে সম্পত্তি বলতে পারো। তো জায়গাটা পুরোটা বাবার নামে আর মায়ের নামে আছে। তো মা আমাকে সেদিন গল্প করতে করতে বলছিল তো বাবাকে বল নাই জায়গাটা তোর নামে করে দিতে, আমি ওর বললাম যে এটা কেমন ধরনের কথা, আমি কেন বলবো আমার নামে জমি করে দিতে, তোমার নামে বা বাবার নামে থাকলে কি মানে তোমরা নিয়ে চলে যাবে, আমাকে দেবে না বা কিছু? বলছে না এমনি তোর নামে তো কিছু নেই। বলছে দরকার নেই, আমার কাছে তোমরা আছো, তোমাদের কাছে থাক, ব্যাস মিটে গেল ঝামেলা। আর আমি জমি জায়গা নিয়ে কি করবো, সে আমার নামে আছে মানে আমার নামেই থাকবে, আমি মরে গেলে সে তোমরাই পাবে, তোমরা মরে গেলে সে আমিই পাবো, তাছাড়া কিচ্ছু না। এটাই হচ্ছে ব্যাপার। তবে আরো একটা কথা, মানে শ্বশুরবাড়ি থেকে যে আমার জন্য কিছুই করেনি সেটা হয়তো বললে একটু ভুল বলবো, কারণ মুন্না থাকাকালীন আমি আর মুন্না দুজন মিলে আমার সোনার মালা দিয়ে 20,000 টাকা নিয়েছিলাম মুথুট ফাইন্যান্স থেকে, সেটা তো কিছুদিন আগে শোধ হলো তোমরা জানলে। তো ওই আমরা যে 20,000 টাকা নিয়েছিলাম ওটা বাদ দিয়েও আমার মানে শ্বশুরবাড়ির থেকে আরও আমার সোনা দিয়ে আরও টাকা নিয়েছিল, তো ওই সোনাটাই জাস্ট ছাড়িয়ে দিয়েছে, ব্যাস এটুকুই।
আমি জানি না এই ভিডিওটা রিয়্যাক্ট কেমন আসবে, কি আসবে না আসবে, বাট যদি তোমাদের কোথাও ভুল হয়ে থাকে, মানে আমি যদি কোথাও ভুল বলে থাকি সরি, তাহলে অবশ্যই সরি, ক্ষমা করে দিও, ভুলটা ধরিয়ে দিও অবশ্যই, কিন্তু কমেন্ট সেকশনে ভুলটা ধরাবে যে না দিদি তুমি এটা ভুল করেছো বা কিছু, আমাকে একটু বলে দিও, বা যদি কোনো মনে কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা করতে পারো, ঠিক আছে? যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।